This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাভারতের কথা অমৃত সমান। মহাভারত বলছে কুরুক্ষেত্রে তখন ধুন্ধুমার যুদ্ধ চলছে। 18 দিনের যুদ্ধের প্রথম 10 দিনের সেনাপতি ভীষ্ম, কৌরব পক্ষের সেনাপতি। বয়সে প্রৌঢ়ত্ব ছাড়িয়ে বার্ধক্যে পৌঁছেছেন, 80-র ওপরে বয়স, কিন্তু সেনাপতির ভূমিকায় যুদ্ধ করছেন তরুণের মতো। পাণ্ডবরা, বিশেষ করে যুধিষ্ঠির, কোনো কিনারা দেখতে পাচ্ছেন না। বিপর্যস্ত বোধ করা ছাড়া তার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত তারা একদিন যুদ্ধ শেষে ভীষ্মেরই দ্বারস্থ হলেন। ভীষ্ম জানালেন, এমনিতে যুদ্ধে তাকে পরাজিত করবার সাধ্য কারো নেই, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে রুগ্ন, ভীষণভাবে আহত, নিরস্ত্র সৈন্য বা নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এ তার দীর্ঘকালের সংকল্প। ভীষ্ম রাস্তা দেখালেন। সেই রাস্তায় হেঁটে পরের দিন অর্জুনের রথের সারথি হলেন শিখণ্ডী। জন্মেছিলেন মেয়ে হয়ে, কিন্তু মহাদেবের আশীর্বাদে পরে পুরুষত্ব লাভ করেন। ভীষ্ম সে কথা জানতেন। ভীষ্ম জানতেন শিখণ্ডী প্রকৃতপক্ষে নারী, তাই তিনি অস্ত্র সংবরণ করলেন। আর এর পরের যুদ্ধটা একতরফা। একসময় ক্লান্তি ও অজস্র তীরে রক্তাক্ত ভীষ্ম রথ থেকে পড়ে যান। অর্জুন ভীষ্মের জন্য সরসজ্জা নির্মাণ করেন। ভীষ্ম সেই সরসজ্জায় স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। ভীষ্ম লড়াই ছেড়েছিলেন নিজের ইচ্ছায়। দুনিয়ায় সেটাই সম্ভবত প্রথম ওয়াক ওভার। তাহলে দেখছেন তো, ওয়াক ওভার শব্দটা, ওয়াক ওভার জিনিসটা, এটা বিরাট ইতিহাস আছে, আজকের ব্যাপার না, লম্বা ট্র্যাডিশন। দেখুন, ভীষ্ম যদি স্বেচ্ছায় অস্ত্রটা নামাতেন, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা সেটা 18 দিনে শেষ হতো কিনা তো সন্দেহ। পিতামহ ওয়াক ওভারটা না দিলে তাকে হারানোটা কিন্তু যুধিষ্ঠিরদের পক্ষে সম্ভব ছিল না। আমরা এত কথা বলছি কেন জানেন? মহাভারত নিয়ে নয়, মহাভারত নিয়ে তো অবশ্যই, তার কারণ মহাভারতে এমন কিছু নেই যেটা আজকের ভারতে নেই। কিন্তু ওখানে মহাভারতে আজকের ভারতের বা আজকের বাংলার যে শব্দটা নিয়ে আমাদের ইন্টারেস্ট, সেটাও কিন্তু ওই মহাভারতেই রয়েছে। ওই ওয়াক ওভার শব্দটা, ওয়াক ওভার, দেখলেন তো? দেখুন, কুরুক্ষেত্রের ময়দানে ওই যে ওয়াক ওভার জিনিসটা চালু হলো না, সেটা আজও সমানে চলছে, রাজনীতিতেও চলছে। এই যে লোকসভা ভোটটা গেল, সেই লোকসভা ভোটে ইন্দোরে ওয়াক ওভার পেয়েছিল বিজেপি, কারণ কংগ্রেস যাকে প্রার্থী করেছিল তিনি বিজেপিতে চলে গেছিলেন। সুরাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন বিজেপি প্রার্থী, কারণ সব বিরোধী প্রার্থীর মনোনয়ন কোনো না কোনো ভুলের জন্য বাতিল হয়ে গেছিল। কেউ ইচ্ছে করে ভুলগুলো রেখেছিলেন কি না সেটা তো বলা যায় না। এবার রেকর্ড বলছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 22 বার কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, মানে ওয়াক ওভার পেয়েছেন। এই যে রাজ্যে 4 কেন্দ্রের উপনির্বাচন হলো, সেই 4 কেন্দ্রেই তো তৃণমূলের জয় জয়কার। বিরোধীরা লড়াই করেছে, সত্যি লড়েছে। লড়াইটা এতটা দুর্বল না, মনে হচ্ছে ওই ভোটের কুরুক্ষেত্রে বিরোধীরা ওয়াক ওভার দিয়েছেন। কেন এরকম মনে হচ্ছে ভাবছেন তো? এই উপনির্বাচনের একটা ছোটোখাটো বিশ্লেষণ করি, বুঝতে পারবেন। দেখুন, এই উপনির্বাচনগুলোর ফলাফল কোন দিক থেকে সিগনিফিকেন্ট, কোন দিক থেকে তাৎপর্যপূর্ণ, 1, 2, 3 করে আমরা একটু আলোচনা করতেই পারি। মানে এমনি ভাবতেই পারেন যে এই 4টে কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বাংলার ভাগ্য তো কিছুমাত্র বদলাবে না। তৃণমূল ক্ষমতায় আছে, তারাই থাকবে, নতুন তো কিছু হওয়ার নেই। তাহলে তাও আলোচনার কারণ হচ্ছে কিছু কিছু ইনসিগনিফিকেন্ট জিনিসের মধ্যেও অনেক সিগনিফিকেন্স লুকিয়ে থাকে, জানেন তো? আপাত দৃষ্টিতে মনে হয় এর মধ্যে কিছু নেই, কিন্তু একটু তলিয়ে দেখুন, দেখবেন এমন কিছু আছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ইঙ্গিত দেবে। এই ধরুন, যদি এটার মধ্যে আমরা ওই তাৎপর্যপূর্ণ জিনিসগুলো খুঁজতে বসি, তাহলে প্রথম কোনটা আসবে বুঝতেই পারছেন, ওই বিরোধীদের ওয়াক ওভার, একদম নিঃশর্ত আত্মসমর্পণ, এছাড়া তো কিছু মনে হচ্ছে না। দ্বিতীয় তাৎপর্যপূর্ণ, সেটা তো ওই ক্লাসিক্যাল উপনির্বাচন, একদম
উপনির্বাচন যেরকম হওয়ার কথা তাই হয়েছে। তৃতীয় তাৎপর্যপূর্ণ, ধূপগুড়ি ট্রেন্ডটা অব্যাহত রইল। সেই যে ধূপগুড়ির থেকে শাসক দল জিততে শুরু করেছে, তারপরেও কিন্তু এখানেও 4টেতে সেই জয়ের ধারা অব্যাহত। আর 4 নম্বর তাৎপর্য, সেটা বেশ গভীর একটা তাৎপর্য, যেটা বেশ কিছুদিন ধরে আপনারা সবাই লক্ষ্য করছেন। ওই বিরোধীদের রক্তক্ষরণ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অবশ্য রক্ত এত বেরিয়েছে, ওই বললাম অনেক দিন ধরেই তো বেরোচ্ছে, ফলে লোকসভা ভোট, তারপর এটা সব মিলিয়ে রক্ত এত বেরিয়েছে যে রক্ত আর বেঁচে আছে কি না সেটাই তো সব থেকে বড় তাৎপর্য। এবার পয়েন্টগুলো, যে কটা তাৎপর্যের কথা বললাম, সেগুলো একটু বিশ্লেষণ করি, বুঝতে সুবিধা হবে আপনাদের আরও। দেখুন, এই উপনির্বাচনটায় তৃণমূল কেন ওয়াক ওভার পেল, কেন বিরোধীরা একটু মানে একটা তুল্যমূল্য লড়াই দেওয়াও তো উচিত ছিল, কিচ্ছু পারল না কেন? একদম শাসক দলকে একদম খোলা মাঠ ছেড়ে দিল, এরম তো হওয়ার কথা ছিল না। কারণ যদি আপনারা ওই লোকসভা ভোটটাও দেখেন, তাহলেও তো লড়াইটা এরকম একপেশে হওয়ার কথা নয়, বরঞ্চ এর মধ্যে 3টে আসন তো বিরোধী, মানে একদম বিজেপিরই ছিল 3টে আসন। এবার এটা বুঝতে গেলে না, বিরোধী কারা সেইটা আগে ভাবুন, বাম, কংগ্রেস এবং অবশ্যই বিজেপি। এবার ভোটের ফল দেখুন, দেখবেন 3 বিরোধী দলই মোটামুটি এক জায়গায় রয়েছে, এক আসনে। একটা কেন্দ্রেও বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এক শিল্পপতির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বই গেছিলেন। এই যাত্রায় তিনি মানে একই সঙ্গে এক ডিলে কেন অনেকগুলো পাখি হয়তো বেড়েছেন। তিনি জোট রাজনীতির সলতেটাও পাকিয়ে এসছেন, আবার নিজের বুঝতেই পারছেন বিখ্যাত শিল্পপতি তো হয়তো একটু কথাবার্তা বলে এসছেন, যদি তিনি কিছু মনে টনে করেন আর কি। এত বছরে বিরাট কিছু মনে করেননি, কিন্তু যদি ভবিষ্যতে করেন সেটা নিশ্চয়ই তাকে একটুখানি বলে টলে এসছেন। এবার গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা খুব সিগনিফিক্যান্ট। তিনি বিজেপি, কংগ্রেস আর বামেদের এক আসনে বসিয়েছিলেন, এক ব্র্যাকেটের মধ্যে রেখেছিলেন, মানে তারা সবাই সমান তার চোখে। এই উপনির্বাচনের ফলাফল দেখালো বাংলার মানুষের চোখেও এই মুহূর্তে এই 3 বিরোধী সমান, একই আসনে রয়েছে, সবারই এক অবস্থা। এবার 2 নম্বর পয়েন্ট, ওই যে বললাম এই নির্বাচনটা ক্লাসিক্যাল উপনির্বাচনের একদম আদর্শ উদাহরণ। ক্লাসিক্যাল উপনির্বাচনটা কি আপনারা জানেন, সেটা সচরাচর আমরা এই উপনির্বাচন যখনই হয় তখনই একটা কথাই শুনি, উপনির্বাচনটাকে খুব একটা গুরুত্ব দিয়ে লাভ নেই, উপনির্বাচনে সবসময় শাসক দলই জেতে। কারণ যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানকার মানুষজন জানে যে বিশেষ করে যেখানে আর কি শাসক এবং বিরোধীদের মধ্যে বিরাট ফলাফলে ফারাক রয়েছে। যদি আসন সংখ্যা কাছাকাছি হয় তাও একটা উত্তেজনা থাকতে পারে, কিন্তু নর্মাল কোর্সে যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানকার মানুষজন জানেন যে এইখানে তো ভোটের ফলাফলে বিরাট কিছু হওয়ার নেই, শাসক যারা আছেন তারাই শাসক থাকবেন, প্রশ্নপত্র তো ফাঁস হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। তারা জানেন যে কি হতে চলেছে, কি হচ্ছে বা কী থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি আবার একটু বিপ্লব করার চেষ্টা করেন, মানে ধরুন বিরোধীদের জিতিয়ে দিলেন, তাহলে মনের মধ্যে একটা ভয় থাকে যে কোথাও গিয়ে আবার শাসক তারা তো সেক্ষেত্রে হেরে যাবে আর কি, তারা আবার কোথাও গিয়ে তাদের আবার পরবর্তী ক্ষেত্রে বঞ্চিত করবে না তো, প্রতিশোধ নেবে না তো, এই সম্ভাবনা তো থেকে যায়। আর আমাদের এখানে সাম্প্রতিককালে তো ভোটের আগের থেকে এই ব্যাপারটা একদম পাখি পড়ার মতো করে পুড়িয়ে দেওয়া হয় ভোটারদের। যদি ভোটে হারি তাহলে তো জানেন উন্নয়নের কাজকর্ম হবে না, যা যা বিভিন্ন ওই বিভিন্ন পাওয়া টাওয়ার কথা আর কি, দান খয়রাতি হবে না, সব পরে পাবেন। নর্মাল যে পরিষেবা সেটাও পাবেন কি পাবেন না, পেলেও পরে পাবেন, মানে একদম লাইফটাকে দুর্বিষহ করে ফেলা, নিজেরা যেচে নিজেদের লাইফকে দুর্বিষহ করা। কেউ সেটা করে নাকি? ফলে অধিকাংশ ক্ষেত্রেই এই উপনির্বাচনগুলোর ক্ষেত্রে দেখা যায় শাসক দল ড্যাং ড্যাং করে জিতে যায়, আর বিপক্ষ তারাও বিশেষ গাঁঠা ঘামায় না, অকারণ শক্তি ক্ষয় করার কি দরকার আর কি, এরকম একটা ব্যাপার থাকে। ফলে যা হওয়ার তাই হয়। এবার এই ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, মানে সেই
ক্লাসিক্যাল উপনির্বাচনটাই হয়ে থাকে, মানে যা হওয়ার ছিল তাই হয়েছে, তার মাঝখানে তো একটা অন্য ঘটনাও ঘটে গেছে। এই 4টে আসনের মধ্যে তো বিজেপির ঝুলিটা শূন্য হয়ে গেছে। অথচ দেখুন 2021-এ বিজেপি বাগদা, রানাঘাট, রায়গঞ্জে জিতেছিল 3 বিধায়ক, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী আর কৃষ্ণ কল্যাণী। তারা জিতেছিলেন বিজেপির টিকিটে, হ্যাঁ পরে তৃণমূলে চলে গেছিলেন, কিন্তু ওখানকার মানুষের রায় সেটা তো বিজেপির পক্ষেই ছিল। তৃণমূলে যাওয়াটা তো ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, মানুষের রায়কে অগ্রাহ্য করে। এখন এই আজকের পর বিজেপির কিন্তু সেই নৈতিক মানে দাবি করার জায়গাটাও রইল না। আজকের পর তাদের ঝুলি তো ফাঁকা। সে অর্থে 4টে উপনির্বাচনের মধ্যে ওই 21-এ শুধু মানিকতলাটাই তৃণমূলের ছিল, জিতেছিলেন সাধন পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে ওটা ফাঁকা ছিল। এবার উপনির্বাচনে জিতলেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। মুম্বাই থেকে ফিরে কথাটা কিন্তু মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে বিজেপি 3 থেকে 0 আর তৃণমূল 1 থেকে 4 হয়ে গেল। কারণ লোকসভা ভোটের সময় থেকেই সারা দেশের মেজাজ নাকি বিজেপির বিপক্ষে, উপনির্বাচনেও নাকি সেই ট্র্যাডিশনটা বজায় রয়েছে। তবে একটা তার মধ্যেও তার নিশ্চিত অন্য একটা স্বস্তি কাজ করছে, জানেন তো, যে এই বিশেষ করে যেটা তার ছিল, মানে তিনি ওখানে 3+1 দেখছেন, 1 থেকে 4 হয়েছেন বলছেন, এই একটা নিয়েও তো গন্ডগোল কিছু কম ছিল না। নিজেদের মধ্যে গন্ডগোল, বারবার মানে প্রার্থী কে হবেন তাই নিয়ে মা মেয়ের মধ্যে টানা পড়েন, টানাটানি কি কম ছিল নাকি, অনিশ্চয়তা কিছু কম ছিল নাকি? ফলে সেই রকম জায়গার থেকে এই জয়টাও তার কাছে খুব সিগনিফিকেন্ট। কিন্তু তার কাছে ব্যাপারগুলো যতই সিগনিফিকেন্ট হোক, এই মুহূর্তে কিন্তু বিজেপির কাছে এটা তো কিছুতেই সিগনিফিকেন্ট মনে হতে পারে না। এটা একদম তাৎপর্যহীন তাদের কাছে। সচরাচর পরাজয় না অনেক সময় মানুষকে দার্শনিক করে দেয়। সেরকম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকে বলেছেন উপনির্বাচনে যা হয় তাই হয়েছে, এর বেশি একটা কথাও তার মুখ থেকে বেরোয়নি। কিন্তু একটা কথা বলুন তো, বললেন বটে, ক্লাসিক্যাল উপনির্বাচনের ধুয়োটা দিলেন যে উপনির্বাচনে এরকমই হয়। এই যুক্তিতে কি পরাজয়ের গ্লানিটা মোছা যাবে? দুটো জিনিস তো মনে রাখতে হবে, এর মধ্যে 3টে আসন তাদের ছিল। এই লোকসভা ভোটেও তারা এখানে এগিয়েছিলেন, সেগুলো তো তাদের হাতছাড়া হয়েছে এই কয়েকদিনের ব্যবধানে। আরও একটা জিনিস মনে রাখতে হবে, দেশের 7টা রাজ্যের মোট যে 13টা বিধানসভা আসনে এই উপনির্বাচনটা হয়েছিল, তার মধ্যে 10টাতেই জিতেছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা। বিজেপি জিতেছে মাত্র 2টো আসনে, 4টে কংগ্রেস জিতেছে, 4টে তৃণমূল জিতেছে, একটা আপ, একটা ডিএমকে, আর ওদিকে একজন নির্দল। বিজেপির ভাগ্যে জুটেছে মাত্র 2টো আসন। তার মানে লোকসভা ভোটের পর বিজেপির জনপ্রিয়তার গ্রাফটা নিম্নগামী। এবং তার থেকেও যেটা সুকান্ত মজুমদারদের জন্য চিন্তার বিষয়, এই লোকসভা ভোটটা যখন হয়েছিল তখন তো সেটা হয়েছিল যে ওই প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীকে মানুষ দেখতে চান আরেকবার, না চান না, এই প্রশ্নের ভিত্তিতে। সেটা তো মীমাংসা হয়ে গেছে। তারপর এই বাংলার বিজেপি নেতাদের জন্য তাহলে আর কিচ্ছু বাকি নেই, শুধুই ব্যর্থতা, শুধুই হতাশা। বাই ইলেকশনে যেরকম হয় সেরকমই হয়েছে। এর আগে আমরা 19-এ জেতার পরেও প্রচন্ড জয়ের পর 3টে বাই ইলেকশন হয়েছিল, দেখেছিলেন বাই ইলেকশন আমরা হেরেছিলাম। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল। সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি, অর্থাৎ আউট অফ 4 ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, কেউ প্রশ্ন করতেই পারেন যে যা হওয়ার ছিল তাই যখন হয়েছে তখন ভোটের ফলাফল নিয়ে এত কি আলোচনা করছেন মশাই? সত্যিই তো আলোচনা করা থাকতে কি পারে, থাকে। আলোচনা করছি কারণ সাম্প্রতিককালের উপনির্বাচনগুলো ট্রেন্ড আমাদের কিন্তু আলোচনা করতে বাধ্য করছে, জানেন তো। দেখুন, মুর্শিদাবাদের যখন সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছিল, সেটা একদম
অন্য একটা আঙ্গিক তৈরি করে দিয়েছিল বাংলার রাজনীতিতে। নতুন একটা মডেল সৃষ্টি হয়ে গেছিল, সাগরদিঘি মডেল। 68% ভোটার ওখানে সংখ্যালঘু। তা সত্ত্বেও কিন্তু এই উপনির্বাচনটায় জিতেছিল কংগ্রেসের বাইরন বিশ্বাস। হ্যাঁ, জেতার পর তৃণমূলে চলে গেছিলেন, সেটা পরের কথা। খাতায় কলমে আসনটা তো কংগ্রেস জিতেছিল। আরেকটা উদাহরণ, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে তৃণমূলের বাবুল সুপ্রিয় জিতেছিলেন। দ্বিতীয় হয়েছিলেন কিন্তু বামেদের শায়রা শাহ হালিম। বামেদের ভোট, বাম কংগ্রেসের ভোট এই উপনির্বাচনগুলোর থেকে ধাপে ধাপে বাড়ছিল, ট্রেন্ড তৈরি হয়েছিল। এই দুই উপনির্বাচনে যে ভোটটা বেড়েছিল, সেই ট্রেন্ড এই 4 কেন্দ্রের উপনির্বাচনে কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল। বাম কংগ্রেস একটাও আসলে জেতা তো দূরের কথা, দ্বিতীয় পর্যন্ত হতে পারেনি। তার মানে ভাবুন, ধূপগুড়ি উপনির্বাচন থেকে যে নতুন ট্রেন্ডটা শুরু হয়েছিল, ধূপগুড়ি বিজেপির ছিল, উপনির্বাচনে সেটা তৃণমূল জিতে নেয়। ফলে একটা অন্যদিকে মানে শাসক, মানে কোথাও গিয়ে একটা নর্মাল ইলেকশন থেকে ক্লাসিক্যাল উপনির্বাচন হওয়াটা ওই ধূপগুড়ির থেকে শুরু, সেই ধারাটাই কিন্তু কোথাও গিয়ে অব্যাহত রইল। এরপর বরানগর, ভগবানগোলা এই দুটোতেই তৃণমূল জিতেছে। আর আজ 3টে আসন বিজেপির থেকে ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। অথচ ভেবে দেখুন, আবার ভাবুন, 40 দিনও হয়নি লোকসভা নির্বাচন হয়েছে। লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, 40 দিন হয়নি। এবার সেই সময় যেদিন রেজাল্টটা বেরোলো, তার যখন বিশ্লেষণ হয়েছিল এই বিধানসভা ভিত্তিক, তাতে দেখা গেছিল কিন্তু ওই বললাম বাগদা, রানাঘাট দক্ষিণ আর রায়গঞ্জ বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। তাহলে 40 দিনের মধ্যে কী এমন হলো যে বিজেপি পায়ের তলায় মাটি হারালো এই 3 জায়গায়? এই প্রশ্নটা তো জবাব খুঁজতেই হবে, তাই না? কারণ লোকসভা ভোট থেকে কিন্তু বোঝা গেছে এ রাজ্যে বিরোধীদের পায়ের তলায় মাটি সরছে। ছিল 19-এ 18, সেখান থেকে নেমে এসছে 12-এ। 6টা আসন কম নাকি? এবার তারপর সেই ভাঙনটা উপনির্বাচনেও বিজেপি রুখতে ব্যর্থ। এটাই তো ব্যর্থতা। এবার রানাঘাট বা বাগদা এই দুটো কেন্দ্রের আবার একটা অন্য অঙ্ক ছিল, মতুয়া ভোটের অঙ্ক। এবং কি ধরা হচ্ছিল একটু খেয়াল করে দেখুন লোকসভার ভোটের আগের থেকে, যে মতুয়া ভোটে আসল তুরুপের তাস হচ্ছে সিএ বা এনআরসির মতো ইস্যু। এগুলো ভয়ঙ্কর প্রভাব ফেলবে। এইগুলো যখন একবার এই বিষয়গুলো চালু হয়ে যাচ্ছে, লাগু হয়ে যাচ্ছে সিএর মতো জিনিস, তখন এবার বিজেপি দারুণ সুবিধা পাবে। হ্যাঁ, ঠিক লোকসভা ভোটে বিজেপি ওই কেন্দ্রগুলোতে যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত সেখানে তার সুফলটা পেয়েছে, সিএর সুফলটা পেয়েছে। কিন্তু সেই ফ্যাক্টরগুলো এর মধ্যেই মানে 40 দিনের মধ্যেই ভোতা হয়ে গেল। বাগদায় তৃণমূলের মধুপর্ণা ঠাকুর জিতলেন। আর শুধু জিতলেন না, জেতার পরেই ঠাকুর বাড়িতে বড় মার ঘরের তালা ভেঙে মা মমতা বালার সঙ্গে ঢুকে পড়লেন মধুপর্ণা। হ্যাঁ, সব থেকে মানে সেই সুব্রত মুখোপাধ্যায়ের পর এত অল্প বয়সে কেউ বিধানসভায় পা রাখেননি। এবার মতুয়ারা জানেন যে ঠাকুর বাড়ির চাবি মতুয়া মহাসংঘের সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ওই শান্তনু ঠাকুরের হাতে। এর আগে উপনির্বাচনে জিতে মধুপর্ণা কি এভাবে বড়মার ঘরের তালা ভেঙে ঢুকে রাজনীতির সেই বিশ্লেষণটাকেই পাল্টে দিতে চাইলেন? এটা কিন্তু মানে মতুয়া ভোটের ক্ষেত্রে একটা বিরাট বদল আসছে কিনা সেই জায়গাটা, প্রশ্নটা তুলে দিলেন মধুপর্ণা। তার এই পরবর্তী পদক্ষেপ দিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছেন। তার আগের থেকেই ভাবনাটা শুরু হতে হচ্ছে তার ফলাফল থেকে, যে সিএ আর কাজ করছে না, মতুয়ারা সব ভুলে গেলেন, আর তার প্রভাব নেই। দেখুন, বাগদায় মধুপর্ণার জয় আর রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীর জয়ের আরও কিছু তাৎপর্য আছে। মধুপর্ণা ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মেয়ে, আর মুকুটমণি তিনিও মতুয়া সমাজের প্রতিনিধি। এই দুটো অস্ত্রই বিজেপির সিএ অস্ত্রকে ভোতা করে দিল। কিন্তু এটা তো নতুন কিছু না, এর আগেও লোকসভা ভোটের সময় তো এই অস্ত্রই তৃণমূল প্রয়োগ করেছিল, তখন কেন সেটা কার্যকর হয়নি? তাহলে সিএ লাগু করেও তার ক্ষীর যদি বিজেপি ঘরে তুলতে না পারে, দুটো দিক কিন্তু রয়েছে, আপনাদের বুঝতে হবে। এক, মানুষজন কিছু পেয়ে যাওয়ার পর
মুখ মুছে ফেলতেই অভ্যস্ত। পাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেছে, ব্যাস গল্প শেষ, এবার যা করার তাই করব, এই বার্তাটা বিজেপি পেয়ে গেল। আচ্ছা, বার্তা কি শুধু বিজেপি পেল? এই ক্ষেত্রে এইটাই যদি বার্তা হয়, তাহলে তৃণমূলও কি কিছু বার্তা পেল না ভবিষ্যতের জন্য? এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী রূপশ্রীর মতো পাইয়ে দেওয়া বিষয়গুলো, সেগুলোও তার মানে যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে। এই শিক্ষাটা কিন্তু তাদের এই উপনির্বাচন থেকে নিয়ে রাখা উচিত, জানেন তো, মনুষ্য চরিত্র এটা বুঝে যাওয়া উচিত। যতক্ষণ দিচ্ছেন, যতক্ষণ পাচ্ছে, ওই পাবো, পেলাম, ওই মুহূর্ত পর্যন্ত, ব্যাস, তারপরেই মুখ মোছা। কেন আর কিভাবে এটা আবার তাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে, সেটা আর আমরা বলছি না। দেখুন, এটা তৃণমূল আর বিরোধী নেতাদের ভাবার জন্য ছেড়ে দিন, আমরা তো জাস্ট বিশ্লেষণ করলাম আপনাদের জন্য। লোকসভা ভোটের ফল বেরোনোর পর প্রথম নির্বাচন, লোকসভা ভোটের মতোই এই ফলাফলও ভুলে যেতে চাইবে বিজেপি। 7 রাজ্যে 13 বিধানসভা আসনে উপনির্বাচন, 2টি বিধানসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী, 10টি বিধানসভা আসনে জয়ী ইন্ডিয়া ঐক্য, 1টি বিধানসভা আসনে জয়ী নির্দল প্রার্থী। সারা ভারতবর্ষও আমি শুনেছি যে বিজেপি পর্যুদস্ত হয়েছে, মানে দেশ জুড়েই ধাক্কা খেয়েছে বিজেপি। বাংলাতেও 3টি জেতা আসন খুইয়েছে পদ্ম পার্টি, মানিকতলা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। এর দুটো ব্যাখ্যা হয়। এক, ভারত জুড়ে যে বিজেপি বিরোধী হাওয়া বয়েছে তাতে দোলা লেগেছে পশ্চিমবঙ্গেও। আর 2, পশ্চিমবঙ্গে আরেকটু সরেছে বাংলার পদ্ম পার্টির পায়ের তলার মাটি। ইলেকশনে যেরকম হয় সেরকমই হয়েছে। তাই কি? কিন্তু ভোটের ফল তো সে কথা বলছে না। লোকসভা ভোটে রায়গঞ্জে 46,000-এর লিড ছিল বিজেপির। বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে হার 50,000-এর বেশি ভোটে। আর সেই জন্য 50,000-এর উপরে তৃণমূল কংগ্রেস কৃষ্ণকল্যাণী আপনাদের সামনে বিজয়ী হয়ে এসেছে। দলবদলু কৃষ্ণকল্যাণী নিজের জেতা আসনেই আবার জিতলেন। লোকসভা নির্বাচনে পরাজিত ঘাসফুল প্রার্থী বিধানসভা উপনির্বাচনে জয়ী। তাঁর হাত ধরেই রায়গঞ্জে প্রথম ঘাসফুল ফুটল। রানাঘাট দক্ষিণেও দলবদলু মুকুটমণি অধিকারীর জয়, তিনিও রানাঘাট লোকসভার পরাজিত প্রার্থী। রানাঘাট দক্ষিণে লোকসভা ভোটে বিজেপির লিড প্রায় 37,000। রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপির হার 38,000-এর বেশি ভোটে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইনের রুলস এসছে, তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো কথাই নেই। জন পরীক্ষা না দিয়ে পাশ করেছে, আর আমি ভালো পরীক্ষা দিয়ে আমার খাতা মানে দেওয়া হলো না, মার্কশিট দেওয়া হলো। লোকসভা নির্বাচনের ঠিক আগে সিএএ কার্যকর করে কেন্দ্রের বিজেপি সরকার। বিধানসভা উপনির্বাচন আসতে আসতে তাকে ভুলে গেল মতুয়া সম্প্রদায়। মতুয়া অধ্যুষিত বাগদাতেও তো ঘাসফুলি ফুটল। দলবদলু বিশ্বজিৎ দাসের ছাড়া আসন তৃণমূল প্রার্থী করেছিল ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণাকে। ঠাকুরবাড়িতে শান্তনু সুব্রত শত্রু গোষ্ঠীর নেত্রী তৃণমূলের মমতা বালা, তার মেয়ে মধুপর্ণা। বাগদা লোকসভা ভোটে বিজেপির লিড ছিল 20,000-এর ওপর। বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপির হার 33,000-এর বেশি ভোটে। কনিষ্ঠ মানে মানুষের জন্য কনিষ্ঠ বয়স এখন ম্যাটার করে না। এখানে সাধারণ জনগণ ভোট দিতে পারেনি, ছাপ্পা চলেছে। কলকাতার মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের শূন্য আসনে ভোট। বিজেপির কল্যাণ চৌবে মামলা করায় 2 বছর পিছিয়ে যায় উপনির্বাচন। যদিও জনাদেশে অনেক পিছিয়ে রইলেন কল্যাণ চৌবে। এক পেশে ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাছাই সাধন পত্নী সুপ্তি। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে। মামলাতে যদি আবার আটকে যায় বিধায়ক পরিষেবা, সেটা সাধারণ মানুষের অসুবিধা হবে, কষ্ট হবে। মনে করি যে আমার ফ্যামিলি ব্যক্তিগত কারিশমাতে ভোট পায়। লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছিল শিক্ষিত শহুরে মধ্যবিত্তের ভোট কমেছে তৃণমূলের। মানিকতলা উপনির্বাচন থেকে সেই হাওয়াও কি ফের তৃণমূলের দিকে ঘুরে গেল? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ,
আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শ্রেয়া পাণ্ডের বক্তব্যটা হঠাৎ বেশ মজা লাগলো, জানেন তো। আমাদের ফ্যামিলি ব্যক্তিগত কারিশমায় ভোট পায়, হ্যাঁ, তার মানে দল ঠলের ব্যাপার নেই আর কি, ফ্যামিলিই যথেষ্ট। এগুলো মানে এই ভোটের পরপরটা এইসব বিভিন্ন যে বক্তব্যগুলোর মধ্যে থেকে কিন্তু ভেতরে কোন বিষয়টা লুকিয়ে রয়েছে সেটা কোথাও গিয়ে বেরিয়ে আসে। আরও একটা জিনিস এই উপনির্বাচনে লক্ষণীয়, দল বদলুদেরও কিন্তু মানুষ উজাড় করে ভোট দিল, সমর্থন করলো, জিতিয়ে দিল। দেখুন, এই দল বদলু শব্দটা আমরা কি ভাবছিলাম, এটা এমন একটা শব্দ না, কোথাও গিয়ে মানুষের মনে আঘাত তো করে। মানুষ ভাবতে বসেন তারা যে কখন দল বদলু হয় কেউ, যখন সে মানুষের যে রায়টা, জনাদেশ, সেটাকে অগ্রাহ্য করে, তাদের আবেগকে, তাদের ভাবনাকে, তাদের যাবতীয় রাজনৈতিক চিন্তাকে জাস্ট দুপায়ে মারিয়ে দিয়ে অন্য দলে চলে যায়, তখনই তো তাদের দল বদলু বলে, তাই না? তা এটা যখন হয়, আমি একটা রায় দিলাম, আমি একটা ভেবে ভোট দিলাম, কেউ একটা সেই গোটা বিষয়টাকে প্রহসনে পরিণত করলো, এটা মানুষের মনের ভেতর লাগে। এটাই তো নর্মাল চিন্তাভাবনা না? নিশ্চয়ই এরকম লাগবে। নিশ্চয়ই মানুষ যখন ফের সুযোগ পাবে তখন তাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই ব্যাপারটা আমরা ভালোভাবে নিইনি। কিন্তু কিছুই দেখালো না মানুষ, প্রার্থী দল বদলু, এই প্রচারটা তার মানে কাজে লাগলো না। তাহলে ভাবুন তো, রাজনৈতিক পোলারাইজেশনটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে নীতি, নৈতিকতা এগুলোকে ওরা প্রাধান্য পায় না। অথবা এরকমও হতে পারে, জানেন তো, যে এই সমস্ত জায়গায় নীতি নৈতিকতার জাস্ট কোনো জায়গায় নেই রাজনীতির ক্ষেত্রে। এটাও ভেবে নেওয়ার একটা দিক আছে, খারাপ দিকও আছে। এখন যদি ধরুন ওই কৃষ্ণ কল্যাণী বা মুকুটমণি অধিকারী ভেবে বসেন যে তিনি দলের থেকে বড়, তিনি এমন একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে, তিনি বিজেপির চিহ্নে দাঁড়িয়েও একটা জায়গা থেকে জিততে পারেন, তারপর কদিনের মধ্যে তৃণমূলের হয়ে সেখানে দাঁড়িয়েই আবার জিতে যেতে পারেন। ফুল বদলে যায় কিন্তু তিনি কনস্ট্যান্ট থাকেন। সুতরাং ফ্যাক্টর তিনি, পার্টি নয়। এটা ব্যক্তিগত ক্যারিশমার জয়। এই শুনলেন না, শ্রেয়া বললেন এটা তাদের পারিবারিক ক্যারিশমার জয়, তাদের পারিবারিক টানে ভোট দেয়। তার মানে পার্টি এক্ষেত্রে ব্যাক সিটে, আর পার্টি যেখানে ব্যাক সিট হয় তখন ব্যক্তিসত্তা যদি বড় হয়ে যায়, তখন সবাই যদি নিজের ব্যক্তিগত জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে তাকে দোষ দেওয়া যাবে? এটা কিন্তু সামগ্রিকভাবে রাজনীতির ব্যর্থতা। কেন ব্যর্থতা? কারণ রাজ্যের এই 294টা বিধানসভা আসনের বা 42টা লোকসভা আসনের ভোট তো এটা ছিল না, এটা তো ছিল মাত্র 4টে কেন্দ্রের ভোট। সেই কেন্দ্রে, 4টে কেন্দ্রে বিরোধীরা যে যার মতো করে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারত। তারা তাদের যাবতীয় চিন্তা ভাবনা শক্তিকে একটা জায়গায় জড়ো করার মতো সুযোগ তাদের কাছে ছিল। ধরে নিচ্ছি যে তাদের গোটা রাজ্যে, যেটা বিজেপির ক্ষেত্রে দেখা গেছে, বামেদের ক্ষেত্রে দেখা গেছে, যে এমন শক্তি নেই সব জায়গায়, বুথ স্তরেও তারা সমানভাবে নিজেদের লোক দিতে পারবে বা নিজেদের শক্তিটাকে একত্রিত করতে পারবে। কিন্তু যখন মাত্র 4টে জায়গার ভোট, সেখানটায় তারা তাদের নিজেদের যাবতীয় শক্তি, সাংগঠনিক শক্তি, সেইটাকে কোথাও নিয়ে গিয়ে দাঁড় করাতে পারলো না এক জায়গায়। আর সত্যি কথা বলতে কি, তাদের হাত তো খালি ছিল না, ইস্যু তো ছিল অনেক, সেইগুলো তারা কাজে লাগাতে পারলো না। দেখুন, লোকসভা ভোটের ফল দেখে শহুরে ভোটারদের নিয়ে আশঙ্কা ছিল খোদ তৃণমূল নেত্রীর মনে। মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম ব্যবস্থা নিয়েছিলেন যার জন্যে, এবং সত্যি বলতে কি, তিনি তো প্যান্ডোরার বাক্সটা হাট করে খুলে দিয়েছিলেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে তৃণমূলের নেতাকর্মীদের একের পর এক কুকীর্তি কীভাবে চারপাশে দগদগ করছে। সবার সামনে সেগুলো উঠে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলেই উঠে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুতরাং রিলে সিস্টেমে একের পর এক নেতা মন্ত্রী তারা দায়িত্ব নিয়ে অন্যের কুকীর্তিগুলো সামনে আনার জন্য উঠে পড়ে লেগেছিলেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম আমাদের সামনে বিরোধীদের কিছু করতে হচ্ছে না, বিরোধীদের কাজগুলো তৃণমূলই করে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে কে কি কাণ্ড সব করেছেন আমাদের নিয়ে, আমাদের প্রাপ্য কীভাবে হজম হয়ে গেছে, কীভাবে সরকারি জিনিস হজম হয়ে গেছে, কীভাবে দুর্নীতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সব সামনে উঠে এসেছিল। এবং
মানে ইস্যুগুলো ভাবুন, সরকারি জমি জবরদখল থেকে দুর্নীতি কি নেই, এবং যে মুখ্যমন্ত্রী তিনি ফুটপাথ জবরদখল করে যারা বসে আছে নর্মাল সাধারণ মানুষ, সচরাচর এই সমস্ত ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় তাদের ক্ষেত্রে কোনো কড়া ব্যবস্থা নিলে, যেটা এর আগে অপারেশন সানশাইনের সময় বাম আমলে সেক্ষেত্রে হয়েছিল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নিয়েছিলেন এর বিরুদ্ধে। সেই মুখ্যমন্ত্রী ফুটপাতের জবরদখল মুক্ত করার নির্দেশ দিয়েছিলেন, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। আর সেরকমই কিন্তু প্রশাসনিক বৈঠক থেকে তৃণমূল কর্মীদের নেতাদের সংযত হতে বলেছিলেন, বারবার বলেছেন। লোকসভা ভোটের পরই এই উল্টোডাঙার এক আবাসনে তৃণমূলের অটো ইউনিয়ন হুজ্জতি করেছিল বলে যখন অভিযোগ ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় কাউন্সিলরের নাম করে ধমকেছিলেন। পরে তারই নির্দেশে কুণাল ঘোষ আর ওই তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু ওই আবাসনে গিয়ে আবাসিকদের বুঝিয়ে সুঝিয়ে ক্ষমা টমা চেয়ে এসেছিলেন। আজ উপনির্বাচনের ফল বেরোতে দেখা গেল যে এই শান্তিরঞ্জন কুণ্ডুর এলাকা থেকেই সব থেকে বেশি লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। আর তারপরেই খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো। ওই বললাম না, সব কিছুর সাথে সব কিছুর একটা যোগাযোগ থাকে, একটু তলিয়ে ভাবুন। ঠিক যেরকম করে বললাম যে মানুষের জনাদেশকে কোথাও গিয়ে পায়ে মারিয়ে তাদের আবেগ নিয়ে ছেলে খেলা করার পরেও যদি কেউ তারপরের ভোটে আবার সেই জিতে আসেন, তখন তিনি ভাবতেই পারেন তিনিই আসল, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, সেরকম তিনি ভাবতেই পারেন। এবার সেই জায়গাটায় এই এত কাণ্ড হয়ে যাওয়ার পর ক্ষমা টমা চাইতে হলো, এত কিছু হলো, তারপর সেখান থেকেই সব থেকে বেশি ভোটের লিড, তাহলে সেখানেও কি একটা এরকম কারুর মনে হতে পারে? আমাকে বলা সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের অনুগামীরা কি পোস্ট করেছে জানেন? লেখা আছে কে শান্তি 13,000 লিড, মানিকতলার প্রথম স্থানে শান্তিরঞ্জন কুণ্ডু। এবার বুঝতে পারছেন বার্তাটা কি? ভেতরে ভেতরে ফেলে দেবেন, ক্ষমা চাওয়াবেন, আসল তো তিনি। এবার এই সবাই যদি নিজে নিজে আসল ভাবতে শুরু করে, কি হবে এখানে? ওখানে আর ওই হাসে অন্তর্যামীর কোনো জায়গা নেই, হাসার জায়গাতেই কেউ নেই। আপনার আমার শুধু কান্না অপেক্ষা করছে, এটুকুনি বুঝতে পারছি, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকেও বলেছেন যে তার আনন্দে তৃণমূল কর্মীরা যেন অহংকারী না হয়ে যান, মানুষের থেকে দূরে না সরে যান। এই উল্টোডাঙার কাউন্সিলর বা তার অনুগামীরা এখন সেটা শুনবেন। মানিকতলায় তৃণমূল 63,000 ভোটে জেতায় বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবের বাড়িতে 63টা রসগোল্লার হাঁড়ি পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন? না কুণাল ঘোষ। এবার কুণাল ঘোষের যুক্তি কি? আনন্দটা সবাই মিলে জমিয়ে করা উচিত আর কি, এরকম একটা ব্যাপার আর কি। দেখুন, এটার মধ্যে একটা নির্মল আনন্দ থাকতেই পারে, একটা তির্যক ব্যাপারও থাকতে পারে, বুঝলাম। যত হাজার ভোট ততগুলো মিষ্টির হাঁড়ি, এই অবধি ঠিক আছে। কিন্তু আনন্দ ভাগ করে নিতে গিয়ে মাত্রা না ছাড়ালেই হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার সে কথাই বলছে। আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন। কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরও ভালোবাসবে। দেখুন, নিজের দলকে না তৃণমূল নেতৃত্ব থেকে ভালো আর কেউ চেনেন না, জানেন তো। ফলে তিনি যে বারবার আত্মশুদ্ধির কথা বলছেন এবং সঙ্গে হালকা করে ওই সতর্ক বার্তাটা, কেউ যদি বিচ্যুত হন নিজের বিষয়টা তিনি বুঝে নেবেন। এই যে এটা বলা, এটা তো একটা হালকা সতর্ক বার্তা, সেটাকে এমনি এমনি দিচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, তৃণমূল কি বিষয়টাকে তেমন গুরুত্ব দেবে? কারণ প্রথমে লোকসভা ভোট আর এখন উপনির্বাচনের এই ফলাফল, এটা তো প্রমাণ করে দিচ্ছে যে হাজার অভিযোগ করুন, হাজার অভিযোগ থাকুক, কোনোটাই কোনো প্রভাব ফেলে না। তাহলে আর কষ্ট করে শুধু শুধু ওই শুদ্ধকরণের কি দরকার? প্রয়োজন না থাকলে খামোখা কৃচ্ছ সাধন করার কোনো মানে হয় নাকি? দেখুন, সরকারি জমি জমা, অন্য লোকের সম্পত্তি,
এসব তো এখন নিজের মনে করে কেউ নিয়ে নিতেই পারে, এরপর তাকে আর দোষ দেওয়া যায় কি? দেখুন, ভোটের ফলই যদি সমাজের আয়না হয়, মাপকাঠি হয়, তাহলে তো আজকের পর ওই যেমন খুশি সাজোর মতো যেমন খুশি করার প্রতিযোগিতার শুরু হয়ে যাবে না তো আবার রাজ্যে? কেউ কেউ মনে করতেই পারেন হয়তো যে যা বলছেন বলুন, যা খুশি করার লাইসেন্স তো জনতাই দিয়ে দিচ্ছেন, কারণ জনতাই জনার্দন। আর উল্টো দিক থেকে আমরা এক্ষেত্রে সেই নেতাই পাই যে নেতা আমাদের পাওয়ার কথা। উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ, আমাদের উপযুক্ত নেতা, সেটাই আমাদের ভবিতব্য। এই কথাটা যেরকম আজ না বললেই নয়, তেমন আরও কিছু কথা আছে জানেন তো, যে কথাগুলোকে আজ কিছুতেই আমি দেখলাম ওয়াক ওভার দেওয়া যাবে না, সেই কথাগুলো বলতেই হবে। জানেন ওই কথাগুলোই, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, লোকসভা ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সন্দেশখালীকে সাজানো নাটক বলেছিল তৃণমূল, বিভিন্ন অডিও ভিডিও সব ভাইরাল হয়েছিল, সেগুলোকে হাতিয়ার করে ওই সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকে জাস্ট কাউন্টার করে গেছিল তৃণমূল। কিন্তু কোচবিহারের মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনাটাকে তো কেউ অস্বীকার করতে পারেনি। তৃণমূল ঘটনাটাকে গ্রাম্য বিবাদ বলেছে, কিন্তু মহিলাকে বিবস্ত্র করার যে অভিযোগ সেটাকে উড়িয়ে দেয়নি। উপনির্বাচনের সামনে দেখা গেছিল জাস্ট আগে চোপড়ায় এক মহিলা সহ দুজনকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, সেটা ভাইরাল ভিডিও হয়েছিল। দেখা গেছিল সেখানে মহিলাকে রাস্তায় ফেলে কে মারছে না, তৃণমূল কর্মী বলবো না, দুষ্কৃতী বলা যেতে পারে, জেসিবি। এই জেসিবিকে পুলিশ গ্রেফতারও করেছে, ফলে প্রমাণিত। ফুলবাড়িতে এক মহিলার জমি জোর করে জবরদখলের চেষ্টা, সেক্ষেত্রেও তো তৃণমূলের দুই নেতা জড়িত ছিলেন, গ্রেফতার হয়েছেন। আড়িয়াদহে এক কলেজ ছাত্র তার মাকে মারধরের ঘটনাটাও তো ঘটেছে ওই উপনির্বাচনের আগে। এবার 4 কেন্দ্রে উপনির্বাচনে এই বিষয়গুলো, এগুলো মানে প্রভাব পড়লো কি পড়লো না সেটা তো পরের কথা, এটা তো পরিষ্কার বিরোধীরা কাজে লাগাতে পারলো না। দেখুন, কাজে লাগলো না, প্রভাব পড়লো না, এই জন্যে তো ঘটনাগুলো মিথ্যে হয়ে যায় না, আড়াল হয়ে যায় না, তাই না? কিন্তু মুশকিল হচ্ছে বাস্তব ঘটনাগুলো, তার প্রভাব যদি বাস্তব জীবনে না পড়ে তাহলে তো তার আর কোনো গুরুত্বই থাকে না। আর রাজনীতিকদের কাছে একমাত্র বাস্তব সেটা তো এই ভোট আর ভোটের ফল। হাতে গরম বিষয়গুলো সেখানে গুরুত্বহীন পড়লে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত হওয়ার কিন্তু যথেষ্ট কারণ থেকে যায়। এবার দুষ্কৃতীরা যদি একবার ভেবে বসে তারা যা খুশি তাই করে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে একবার ব্যবস্থা নেওয়ার কথা বললেই লোকজন একেবারে আনন্দে ডগমগ হয়ে গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে আসবে, তাহলে তাদের খুব দোষ দেওয়া যাবে কি? নাকি নেতারা তাদের সংযত করার উদ্যোগ নেবেন? আর অথচ চারপাশে তো এরকম সব ঘটনা ঘটছে যা কড়া হাতে না সামলালে কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছে শিলিগুড়ি। ভাবতে পারিনি জানেন তো, ঠিক বাকি এই সাম্প্রতিককালে এই হাতে গরম ঘটনাগুলোর কথা বললাম তো, অত্যন্ত নক্কারজনক ঘটনা, খুব নক্কারজনক। মনে হয়েছিল যে এই কোথায় থাকছি, এইগুলো কি করে হচ্ছে এই বাংলায়। কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা ঘটবে বলে দুঃস্বপ্ন দেখতে চাইনি, সেটাই তো শুনলাম। শিলিগুড়ির ওই ফাঁসি দেওয়া, সেখানে নাকি স্কুল ছাত্রীরা তারা সাহস করে রাস্তায় বেরোতে পারছে না। স্কুলে যাওয়ার জন্য ছাত্রীরা রাস্তায় বেরোলেই নাকি তাদের গায়ে হাত দিচ্ছে কিছু দুষ্কৃতী। ফাঁসি দেওয়ার রাস্তায় স্কুলের মেয়েদের শ্লীলতাহানি যারা করছে তারা কারা, এটা পুলিশের দেখার কথা। কারণ ইতিমধ্যেই এলাকার সমস্ত পড়ুয়া একজোট হয়ে শিলিগুড়ির বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছে। ভাবতে পারেন কোন পরিস্থিতিতে পড়লে পড়ুয়ারা এরকম অভিযোগ দায়ের করে। এবং সবথেকে বড় কথা কি জানেন, অতীতেও তারা নাকি যখন এরকম অভিযোগ করতে গেছিলো তখন প্রমাণ চাওয়া হয়েছিল, তাই তারা
প্রশাসনের কাছে সব রাস্তায় সিসি ক্যামেরা বসানোর দাবি তুলেছে। কেন? তাহলে প্রমাণ থাকবে, ওই সিসি ক্যামেরা দেখিয়ে দেবে সত্যি এরকম ঘটনা ঘটেছে। তারা যেটা বলছে, কত বড় লজ্জা, কত বড় গ্লানি ঢেকে তারা এই অভিযোগগুলো তুলছে, সেগুলো কোথাও গিয়ে অন্তত চিহ্নিত হবে তারা সত্যি কথা বলছে। দেখুন, সিসি ক্যামেরা অপরাধীকে হয়তো চিহ্নিত করতে পারবে, ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। এবং বিশ্বাস করুন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রাজ্যের পুলিশ তারাও বাবা, কারোর না কারোর তো বাবা বটেই, আত্মীয় স্বজন বন্ধু, তারাও কারোর দাদা, কারোর বন্ধু। তারা এই ধরনের ঘটনা মুখ বুঝে ডেফিনেটলি সহ্য করবেন না। একজনকে গ্রেফতারও তারা করেছেন এবং তারা ওই সিনেমার হিরোর থেকে, ওই কমান্ডোর থেকে অনেক বেশি মানসিক দিক থেকে শক্তিশালী। কিন্তু তাও দেখুন, অপরাধটা কমাতে পারে কি জানেন? শাস্তি, কড়া শাস্তি, দৃষ্টান্তমূলক ব্যবস্থা। একটার পর একটা ঘটনায় রাজ্যের মহিলা যদি আক্রান্ত হন, আর সেই সব ঘটনায় রাজনৈতিক রং লাগলেই যদি নজর ঘোরানোর চেষ্টা চলে, তাহলে তো একটার পর ঘটনা আবার নতুন করে ঘটতেই থাকবে। দেখুন, দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি কোনো ঘটনাকে থামানোর চেষ্টা করা হয়, তাহলেই কিন্তু একমাত্র ফল পাওয়া সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে সেটা তো হয় না। রাজনীতির ছোঁয়া লাগলেই গোটা বিষয়টা কিরকম যেন জট পাকিয়ে যায়। আর দিনের শেষে যদি অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়, সেরকম ব্যবস্থা একদম গোড়ায় গিয়ে, যাতে ওই মাস্তান বা টিচাররাও ভাবতে পারে এই সমস্ত করা যাবে না, একদম ভাবলেই হয়তো শাস্তি পেতে হবে, তাহলেই একমাত্র আমাদের মা বোনেরা নিরাপদে থাকতে পারবেন। নাহলে তো কোথাও কিছু হবে না। কোনো না কোনো রং যদি গায়ে মেখে নেন তারা, পুলিশ তো কোথাও না কোথাও গিয়ে তিনবার ভাবতে শুরু করবে। গোটা বিষয়টাই একটা থমকে যাওয়ার মতো জায়গায় চলে যাবে। আর এই ট্রেন্ডটা যদি তৈরি হয়ে যায় না, তাহলে আবার বলছি, আপনার আমার ঘরের মেয়েরা রাস্তায় বেরোলে আমরা শান্তিতে ঘরে বসে থাকতে পারবো তো? শুধু নেতা নয়, জানেন তো, আমরা বোধহয় সেই সমাজটাও ডিজার্ভ করি যেটা আমাদের যোগ্য। আমরা চাই, কারণ আমরা তো নিজেরাও প্রতিবাদ করি না, আমরা সমস্তটাই ওই নেতাদের ঘাড়ে ছেড়ে রেখে দিয়েছি। আমাদের মতামত, আমাদের ধারক বাহক, তারাই সমাজের ধারক বাহক আজকাল। তারাই ঠিক করবেন ফাঁসি দেওয়ার এই বাচ্চা মেয়েগুলো নিরাপদে রাস্তায় বেরোতে পারবে কি পারবে না। যদি হাঁটাচলা করতে পারছি না, কারণ কয়েকজন দুষ্কৃতী আমাদের এমনভাবে আক্রমণ করছে যে আমরা কিছু বলতেও পারছি না। আর বাড়িতেও জানানোর ফলে বাড়ির লোকও বলছে যে কাউকে বলা যাবে না। সিনেমা স্ক্রিপ্ট নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথাগুলো বলতে হচ্ছে আমার আপনার ঘরের এক ছাত্রীকে, এক সন্তানকে। পথ চলতি যে বাইক আছে, এরা যখন দেখে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা ফাঁকা, সেই সুযোগে তারা গায়ে টাচ করে। জঙ্গলরাজ, শিলিগুড়ির বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহদরগঞ্জ। পশুরা কি খুল্লা বিচরণ করছে এই এলাকায়? তোমরা কি এর আগেও তো থানায় লিখিত দিয়েছিল নাকি? হ্যাঁ, লিখিত দিয়েছিলাম, কিন্তু পুলিশ এটা প্রুফ না থাকার কারণে সেটা নেয়নি। কথাগুলো যদি সত্যি হয়, কথাগুলো যদি কোনো পুলিশ কর্তার কানে পৌঁছয়, সেই পুলিশ কর্তাও কি একবার লজ্জিত বোধ করবেন না? ছাত্রীর কথায় প্রমাণ চেয়েছিল পুলিশ, তার মধ্যেই ফের হামলা। তাই প্রমাণ দেওয়ার জন্য এবার সিসি ক্যামেরার আবেদন। ভালো সিসিটিভি ক্যামেরা না থাকায় আমরা সেটা প্রুফ করতেও পারছি না, তাই জন্য আমরা একটা ক্যামেরা দাবি করছি। আর এমন চললে তো আমরা ভালো করে পড়াশোনাও করতে পারবো না। খুলেআম জঙ্গলের রাজত্ব চলছে, অনেকে দেখেও দেখেননি, অনেকে দেখার প্রয়োজন অনুভব করেননি। শেষমেশ একজন অবশ্য ধরা পড়েছে। সুস্থ পরিবেশ ফেরাতে নাকি নিজেদের ব্যর্থতা ঢাকতে একজনকে ধরল পুলিশ, বাকিরা কোথায়? প্রশ্নটা থাকছেই, কারণ এতদিন হামলাগুলো ঘটেছে বিনা বাধায়, বিনা প্রতিরোধে। রিয়েল লাইফে দেখা মেলেনি কোনো রিল নায়কের, যে নায়ক হতে পারত প্রশাসনই, কিন্তু সেটা হয়নি। হয়তো বাস্তবটা সিনেমা স্ক্রিপ্টের থেকেও নির্মম। ভাবছিলাম, জানেন তো, কি বলি আপনাদের সামনে বসে রোজ আমাদের রিপোর্টাররা দৌড়ে গিয়ে খবরগুলো নিয়ে আসেন, সারাদিন দেখাই, প্রচুর দৌড়ঝাঁপ করি, নিজেরা উত্তেজিত হই,
কড়া করে বলতে হবে, লিখতে হবে, শোনাতে হবে, নজর ফেরাতে হবে লোকজনের। কি লাভ বলুন তো? শুনলেন তো এই বাচ্চাগুলোর কথা? সাজানো গোছানো কিচ্ছু না। এর জন্য এই বাচ্চারা, আমরা ওটা বিশ্বাস করি জানেন তো, আপনার আমার বাড়ির মেয়েরা যখন এই কথাগুলো বলে না, তখন তার জন্য শেখানোর দরকার পড়ে না। কেউ প্লিজ এটাকে আবার সাজানো ঘটনা ভাববেন না। এটা কি বললো ভাবতে পারছেন? বাড়িতে এমন যে অবস্থা, মানে এই দুষ্কৃতীরা এমন শক্তিশালী, বাড়িতে বললে বাবা মাকে কতটা কষ্ট বুকে নিয়ে বলতে হয় চুপ করে থাক, চুপ করে থাক, বাইরে বলিস না বাবা, কি কথা বলার দরকার নেই, এর থেকে বাইরে যাওয়ার দরকার নেই। কি চলে তাদের মনের মধ্যে বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, আমার ধারণা আপনারাও বুঝতে পারছেন। এই বাচ্চাগুলোকে দেখে আমাদের শেখা উচিত। এরা তাও সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখার সাহস দেখিয়েছে। দেখুন কি হয়েছে, কেন আগে তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি, কেন প্রমাণ চাওয়া হয়েছে, কে চেয়েছে, যাচ্ছি না এসবের মধ্যে। শুধু এইটুকুনি আশা করছি যে এবারে পুলিশ যেরকম এদের গুরুত্ব দিয়েছে আরও বেশি করে দেবে, আরও বেশি করে দেবে। আর সেই লোকগুলো না প্রত্যেকটাকে সেইভাবে শাস্তি দেবে যাতে এই ধরনের কথা আর আপনাকে আমাকে শুনতে না হয়। দেখুন এটা আমাদের বাংলার সংস্কৃতি নয়। আমি বিশ্বাস করি না আমাদের রাজ্যের কোনো রাজনৈতিক দল এটা চান, এটাকে সমর্থন করেন। কারণ কোথাও গিয়ে তারাও কারুর না কারুর বাবা, কারুর না কারুর দাদা, কারুর না কারুর বন্ধু, কারুর না কারুর সম্পর্কে তো জড়িয়ে আছে। নিজেদের খুলেআম বিবস্ত্র করতে কেউ চাইবেন না। আমরা আমাদের সমাজটাকে জাস্ট বিবস্ত্র করে দিয়েছি, আর আমরা সবাই মাটির দিকে তাকিয়ে রয়েছি। আর কিছু বলতে ইচ্ছে করে না জানেন তো, জাস্ট কোনো লাভ আছে কিনা জানি না। যদি এই ঘটনাগুলো সামনে আসার পর অন্তত ওই ফাঁসি দেওয়ার বাচ্চা মেয়েগুলো ভবিষ্যতে পড়াশোনাটা শান্ত মনে করতে পারে, তাহলে বুঝবো ঠিক আছে, এই কাজগুলো করে অন্তত কিছুটা উপকার হলো, নইলে লাভ নেই। দেখুন সত্যগুলোকে না মাটি চাপা দিয়ে রাখা যাচ্ছে না, জানেন তো কীরকমভাবে জানেন তো? আজ কাশী বসলেনে মাটির তলার থেকে এরকমই একটা সত্য বেরিয়ে এসেছে, একটা পচা গলা মৃতদেহ, এক মহিলার দেহ। ভাবছেন তো তিনি মাটির নিচে গেলেন কি করে? একদম খোদ কলকাতা এরকম একটা জায়গায়। ক্ষুদিরাম বোস কলেজের উল্টো দিকে ওই 17 নম্বর ওয়ার্ডে ট্রাম লাইনের পাশে দিন কয়েক আগে পাইপ লাইন বসানোর কাজ চলছিল। স্থানীয় সূত্রের খবর হচ্ছে যে পাইপ লাইনের জন্য ওই রাস্তাটা খোঁড়া হয়েছিল। গত 9 তারিখ পর্যন্ত কাজ হয়েছে, 10 তারিখ নির্বাচন ছিল, তাই কাজ বন্ধ। এবার বৃষ্টি হয়েছে জানেন কলকাতায় অনেক দিন পর। এবার সেই সময় মাটি নরম থাকায় কোনোভাবে ওই মহিলা ওই গর্তে পড়ে গেছিলেন বলেই প্রাথমিকভাবে অনুমান। মহিলার বয়স 40 থেকে 45-এর মধ্যে হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, মানে খুনটুন করে চাপা দেওয়া হয়নি, হয়তো দুর্ঘটনাই তার মানে। এবং সম্ভবত ওই পুরসভার খোঁড়া গর্তে পড়েই তার মৃত্যু হয়েছে। দেখুন ডেপুটি মেয়র অতীন ঘোষ স্বীকার করে নিয়েছেন এতে গাফিলতি রয়েছে, কিন্তু সিথির মোড়ে যে গুন্ডাগিরির ছবিটা সামনে এসছে তাতে তার ঘনিষ্ঠের জড়িত থাকার অভিযোগ, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না ডেপুটি মেয়র। কারণ ওখানটা পুরসভার গাফিলতি, তার দায় সবার মধ্যে ভাগটাক হয়ে যাবে আর কি। তো কারুর সঙ্গে কারুর সম্পর্কের জায়গাটায় সবাই তো আটিচুটি। 5 লাখ টাকা তোলা না দেওয়ায় প্রমোটার অভিজিৎ সরকারকে মারধরের অভিযোগ উঠেছে। যারা এখানে অভিযুক্ত, অর্থাৎ অভিজিৎ মণ্ডল যিনি মারধর করেছেন বলে অভিযোগ, তার স্ত্রী আবার ওই অভিজিৎ সরকারের বিরুদ্ধে রাত বিরেতে ফোন করে অশ্লীল আবেদনের ইঙ্গিতের অভিযোগও দায়ের করেছেন। দুতরফেই গোটা ব্যাপারটা রয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ। পুলিশ তদন্তে আপাতত জিতেন পাল আর কানু নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার
অভিযোগ পাল্টা অভিযোগের আবহেই হাসপাতালের বেডে শুয়ে প্রমোটার TV9 বাংলাকে জানিয়েছেন যে হামলাকারীরা ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ। কিন্তু ডেপুটি মেয়র তার পরিপ্রেক্ষিতে যেগুলো বলছেন সেগুলোও তো আবার ধাক্কা লাগার পক্ষে যথেষ্ট। রানা, রূপ, কানু, বিশাল, আরও লোক ছিল তো, 10-12 জন ছিল আছে। হ্যাঁ, অতীন ঘোষ ঘনিষ্ঠ। ও অনেকের নাম বলেছে, জায়ান্ট সিং এর নাম বলেছে, এর নাম বলছে, তার নাম বলছে। জায়ান্ট সিং এর নাম কি কারণে বলেছে জানি না, ওর সাথে যোগাযোগ আছে। নাম বলছিল অতীন ঘোষ আছে, কিছু করতে পারবে না এই। রানা একটি ভদ্রঘরের শিক্ষিত ছেলে, আমি যতদূর জানি মাস্টার্স করা ছেলে। হ্যাঁ, মাস্টার্স করা ছেলে, এবং ওর পরিবার একটি সজ্জন ভদ্র পরিবার। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, ওর মতো ছেলে এরকম একটা গণ্ডগোলে জড়িয়ে পড়লো। কিন্তু আমার নামে যেখানে বলা হচ্ছে, আমার অতীত পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সবাই জানে, আমার কোনো লোকজনের দরকার হয় না। সারা কলকাতায় আমি 24 ঘন্টা একা ঘুরে বেড়াই, আর আজ পর্যন্ত কোনো অনৈতিক কাজে আমার নাম জড়িয়েছে বলে কেউ শুনেছে বলে আমি মনে করি না। শুনেছেন কিনা আপনারা জানি না। রানা তো প্রত্যেকের পরিচিত, কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ, সুদীপদা ব্যক্তিগতভাবে ওকে চেনেন, ও দলের পরিচিত কর্মী। আমি তো 2.5 বছর কাশীপুরে গেছি, তার বহুদিন আগে থেকে তৃণমূল কংগ্রেস করে। মানে অতীন ঘোষ বলেছেন যে তিনি অভিযুক্তকে চেনেন, সেই সঙ্গে এলাকার কাউন্সিলর, সাংসদ তারাও চেনেন, মানে তাদেরও গোটা ব্যাপারটাই জড়িয়ে নিচ্ছেন। এবার বলছেন যদি একজনকে চেনা যদি দোষ হয়, তাহলে বাকিরাও একই দোষে দুষ্ট। দেখুন, এই যে একজন থেকে আরেকজন, গোটা ব্যাপারটা না কোথাও গিয়ে মনে হচ্ছে না যে তৃণমূলের শুদ্ধকরণের কাজটা নেতারা খুব সিরিয়াসলি নিয়েছেন। মুশকিল একটাই, তাতে ঘরোয়া বিবাদের একটা সম্ভাবনা থেকেই যায়। অতীন ঘোষ একা নয়, তৃণমূলের কোনো ড্যামেজের সম্ভাবনা দেখলে এই নেতারা তো ড্যামেজ রিপেয়ারের চেষ্টা করতে একদম ঝাঁপিয়ে পড়ছেন। জানেন তো, কলকাতার 56 নম্বর ওয়ার্ডে একটা মাঠ দখলকে কেন্দ্র করে যেমন স্বর্ণকমল সাহা এই একই রকম একটা ড্যামেজ রিপেয়ার করতে নেমেছেন বলে মনে হচ্ছে। এন্টালির যে জমিকে ঘিরে গণ্ডগোল, সেই জমি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে। অভিযোগ হচ্ছে যে ওই জমিটাকে খেলার মাঠ করতে চান কাউন্সিলর স্বপন সমাদ্দার। তিনি তা নিয়ে আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন। আর তারই দলের কাউন্সিলর স্বর্ণকমল সাহা অভিযোগ করছেন যে কাউন্সিলর নাকি জমি হাঙর। আচ্ছা, এইভাবে নেতা বনাম নেতা, কাউন্সিলর বনাম বিধায়ক লড়াই হলে তৃণমূলের ড্যামেজ রিপেয়ার করার লোক আলটিমেটলি আর পাওয়া যাবে তো? অবশ্য ভোটের ফলাফল যা হয়েছে তাতে আবার এটাও মনে হচ্ছে ড্যামেজ রিপেয়ার করার খুব দরকার আছে কি, মনে তো হচ্ছে না।